সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দ্রব্যমূল্যের জ্বালায় জ্বলছে মানুষ, স্বস্তির জন্য অপেক্ষা করতে বলছে সরকার। এরই মাঝে সয়াবিন তেল নিয়ে ব্যবসায়ীদের আগের সেই তেলেসমাতি। বাজার বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেট চাঁদাবাজিতে 30% বাড়ছে পণ্যের দাম। পুরনো সিন্ডিকেট বা দুষ্টু চক্র এখনও নিয়ন্ত্রণ করছে বাজার। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় চাঁদাবাজিতে বাড়ছে দাম। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং এস.এম. নাজের হোসাইন, ভাইস প্রেসিডেন্ট কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। গুম খুন করেই ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দীতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টার। র্যাবের বিলুপ্তি চায় বিএনপি, স্বাধীন কমিশনের অধীনে থাকবে পুলিশ। অভ্যুত্থানে হত্যায় অভিযুক্তদের পালাতে সহায়তায় জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের সাজার রায় স্থগিত। বিস্ফোরক মামলায় 12 বছরের সাজা থেকে রেহাই পেলেন দুলু। হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন। জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা। হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। দলীয় ব্যবহারে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ, বলছেন আইনজীবীরা। এবং লিটারে 8 টাকা বাড়ানোর পরদিনই বাজারে দেখা মিলল ভোজ্য তেলের। বিক্রি হচ্ছে, ঠিক রাখতেই দর বাড়ানো হয়েছে, জানালেন উপদেষ্টা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম। স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই যে অন্তর্বর্তী সরকারের 4 মাস হয়ে গেল এবং নিত্যপণ্যের বাজারে এখনও স্বস্তি মেলেনি, কোনো কিছুর দাম এখনও নিয়ন্ত্রণের মধ্যে আসেনি। শীতকালীন সময় সবজির দাম একটু কমার কথা, কিন্তু সবজির বাজারেও কোনো স্বস্তির দেখা নেই। সরকার নানা উদ্যোগ নিয়েছে, শুল্ক কমিয়েছে, কর ছাড় দিয়েছে, নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, বা দাম কমছে নাই বা কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আজকে যে শিরোনামটি নির্ধারণ করেছেন এটা খুবই যুগোপযোগী। তবে এই যে দাম কেন কমছে না, এটা নিয়ে কিন্তু বেশ আলোচনার বিষয় ছিল। আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার বলে আসছি যে এই সরকার যেহেতু এটা সংস্কারের কথা বলে আসছে এবং বৈষম্য বিলোপের কথা বলে দায়িত্ব নিয়েছেন, তো সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আসলে এখানে বাজার সংস্কারের বিষয়টা সেভাবে আসে নাই। আপনার মনে আছে 5 তারিখের 5ই আগস্টের পরবর্তী সময়ে বেশ কয়েক সপ্তাহ দাম কিন্তু কম ছিল, মানে স্বাভাবিক ছিল। তো এই 2-3 সপ্তাহ পরে কিন্তু আবার সেই আগের যে ধারাটি ছিল সেই জায়গায় চলে গেছে। তো এটার মূল কারণটাই হলো ব্যবসায়ীরা ওই সময় মনে করছিল তাদেরকে দর প্রাইভেট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তখন কিন্তু তারা সেই কারণে অতি মুনাফার যে বিষয়টা সেটা কিন্তু তারা বন্ধ করেছিল। কিন্তু এরপরেই যেটা চলে আসলো, আগের যে ধারাটি ছিল সেটা ভিন্ন ফর্মে বিভিন্ন জায়গায় কিন্তু চলে আসছে। আমরা যেরকম দেখতাম যে আগে বাজারে চাঁদাবাজি হয়, রোডে গণপরিবহনে চাঁদাবাজি হয়, এরকম বিষয়গুলো ব্যবসায়ীরা কিন্তু অনেকে এই বিষয়গুলি বলছে। তবে যে বিষয়টা দরকার ছিল, আমরা মনে করছি যে এই বাজার ব্যবস্থার ক্ষেত্রে সরকারের আসলে একটা পরিষ্কার নির্দেশনা থাকা দরকার ছিল। সরকার এটাকে কি করতে চায়, নাকি 15 বছর যেভাবে ছিল ওভাবে থাকবে, নাকি এটাতে কোনো জায়গায় রিফর্ম কিছু করবে। এবং নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের যেহেতু 18 কোটি মানুষের স্বার্থের বিষয়, সেক্ষেত্রে আমরা বারবার বলছিলাম যে আমাদের উপদেষ্টা কাউন্সিল যারা আছেন তারা একটা সুনির্দিষ্ট ঘোষণা দিবেন, এই হলো আমাদের পরিকল্পনা। কিন্তু আমরা দেখছি যে অনেক জায়গাতে পরিকল্পনাতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কোনো কিছু বলা হয় না। তো বলা না হওয়ার কারণে যারা এই সিন্ডিকেট বলি, কারসাজি বলি, অথবা অতি মুনাফার সাথে জড়িত যারাই বলি, তারা কিন্তু তাদের যে আগের ফর্মুলাটাকে জাস্ট পোশাক পরিবর্তন করে আগের যে কারসাজিগুলো করতো ওই জায়গাতে চলে আসছে। পোশাক পরিবর্তন বলতে খেলোয়াড় পরিবর্তন? না, পোশাকও পরিবর্তন বলা যায়। কারণ হলো যে আগে এক ধরনের পোশাক ছিল, এখন এটাকে আবার নতুনভাবে চলে আসছে। তো এবং একই সাথে আপনি বুঝবেন যে
আমরা যেটা বলছি বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনটা, মানে একটা হলো ক্রেতা, একটা বিক্রেতা, হুম আর গভর্নমেন্ট হলো এখানে রেগুলেটরি মানে অথরিটি। তো এখন আজকে যারা প্রশাসন পরিচালনা করছে এখানে তাদের অধিকাংশই তো আগের সরকারের লোকজনই আছে, হুম যারা ওই ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদেরকে সুবিধা দিয়ে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করার সুযোগ করে দিয়েছেন। হুম তো তারা তো তাদের সেই সুবিধা বন্ধ করতে চাইবে না। হুম তো সেই কারণে তাদের একটা প্রচ্ছন্ন সমর্থন হয়তো থাকতে পারে, যেটার কারণে এই যে ধরেন আপনি সিন্ডিকেট পাওয়া যাচ্ছে না, অথবা নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের বিষয়গুলি ঠিক থাকতেছে না, এই সমস্ত বিষয়গুলোর কথা কিন্তু এখন আলোচনায় আসছে। তবে একটা কথা হলো যে সরকার কিন্তু অনেকগুলি উদ্যোগ নিয়েছে, যেটা আপনিও বললেন, সেটা হলো যে অনেকগুলি শুল্ক কমিয়েছেন, ব্যাংকের ইন্টারেস্ট কিছু কিছু জায়গায় কমানোর ব্যবস্থা করা হচ্ছে, এলসি খোলার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে যেটা হলো ব্যাংকের ইন্টারেস্টের বিষয়টার ক্ষেত্রে অনেকের মধ্যে সংকোচনমূলক যে নীতিটা করা হয়েছে, এটার কারণে কিন্তু আসলে তাদের কস্টিং যে প্রাইস, ব্যবসার ডুইং বিজনেস যে কস্ট, সেটা কিন্তু বাড়তেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে তারা যেন প্রপারলি এলসি খুলতে পারে, এই বিষয়গুলো চিন্তা করা দরকার ছিল। এবং যে উদ্যোগগুলি নেওয়া হয় আমরা যেটা প্রায় সময় দেখি সেটা হলো যে এন্ড অফ দ্য মুহূর্তে করা হয়। আপনি ধরেন প্ল্যানটা হওয়া উচিত আসলে ইয়ার রাউন্ড। আমার রমজানের প্ল্যানটা যদি আপনি এখন করেন তাহলে কিন্তু এটা রেজাল্ট হবে না। যেমন ধরুন সোয়াবিন তেলের যে কাহিনী, এটা সোয়াবিন তেল বাইরে থেকে আসতে কিন্তু আমাদের 2-3 মাস সময় লেগে যায়। হ্যাঁ একদম কাছের যেটা মালয়েশিয়া থেকে আসতো 15-20 দিন সময় এমনি লেগে যায়। তো তাহলে যদি আপনি 1 মাসের একটা প্ল্যান করেন তাহলে কিন্তু হবে না। তো প্ল্যানটা অবশ্যই লং টার্মে হওয়া উচিত বলে। না, এই সয়াবিন তেল নিয়ে আসবো। এই যে 8 টাকা বাড়ানোর বা পুনর্নির্ধারণের যেটি করা হলো, পরের দিনই বাজারে পাওয়া যাচ্ছে 6 লাখ তেল। এইগুলো এর পেছনে সায়েন্সটা কি? না, এর পেছনে সায়েন্স হলো যে এটা তো আমরা বিভিন্ন সময় বলে আসছি, সেটা হলো যে আমাদের সোয়াবিন তেলের যে রিফাইনার বলি বা আমদানিকারক বলি, এরা এই বিগত সময়গুলিতে তারা এই ধারাটি কিন্তু অব্যাহত রেখেছে। যখনই দাম বাড়ানোর একটা সিদ্ধান্ত তারা করেন, তারপরের থেকে সাপ্লাই বন্ধ করে দেন। সাপ্লাই বন্ধ করে দিলে বাজারে একটা ক্রাইসিস তৈরি হয় এবং তারা সরকারের কাছে প্রস্তাব দেন যে আপনি দাম বাড়াইলে আমরা সরবরাহটা ইনশিওর করব। যেমন ধরুন তারা আর একটা কথা বলছে, আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমাদের মজুদের সমস্যা নেই, সাপ্লাইতে সমস্যা। তো সাপ্লাইতে সমস্যা মানেটা হলো যে এটা ম্যানেজমেন্ট প্রবলেম, এখানে সরকারের ইন্টারভেনশন দরকার। তো আপনি যদি মজুদ এক জায়গায় থেকে থাকে, আপনি কেন সেটা প্রপারলি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করলেন না? কোন জায়গায় মজুদ হয়ে আছে, স্ট্যাগন্যান্ট কোন জায়গায় আছে, সেটা তো আপনাকে বের করা উচিত। তো এই জায়গাতে হলো যে আপনি যখনই দাম বাড়ালেন তখন আবার প্রাপ্যতা পাওয়া যাচ্ছে। এবং একটা সময় আমরা দেখতাম যে আগে রিফাইনাররা কিন্তু মজুদগুলো করতেন। ইদানিং আমরা দেখতেছি রিফাইনারদের ডিস্ট্রিবিউটর যারা আছে তারা করতেছে, এবং আপনি যে পাড়া মহল্লায় যে খুচরা দোকানদার, সেও কিন্তু এখন মজুদ করতেছে। কারণ সে দেখছে যে মানে এটা সিমটমটা বোঝা যাচ্ছে। যখন যদি বড় হুজুররাই এটা করে তাহলে ছোটরা বাদ থাকবে কেন? আপনার কাছে আবার আসবো হেলাল ভাই। এই যে বাজারে স্বস্তি এখনো আসেনি, নিত্যপণ্যের যে দাম সেটিও এখনো মানুষের নাগালের বাইরে, এবং মূল্যস্ফীতি আমরা দেখছি যে 14 ছুঁই। তো এই সরকার কি আসলে আবার এই সিন্ডিকেটের কাছে পরাস্ত হচ্ছে? দুঃখিত, ধন্যবাদ। আসলে সিন্ডিকেটসের কাছে পরাস্ত হচ্ছে থেকে বড় কোয়েশ্চেন হবে এই সরকার কি আসলে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন আছে কিনা। আমার মনে হয় এখানে কিছুটা ঘাটতি আছে। আমি আপনার প্রশ্নে আসছি, ওনার লাস্ট পার্টটা দিয়ে আমি শুরু করি। বলল মজুদের সমস্যা নেই, সাপ্লাইয়ের সমস্যা আছে। আমি একজন আইনজীবী, আমি আপনাকে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। চট্টগ্রামের লোক আমি, স্বাভাবিকভাবেই দেশের বেশ কিছু বড় বড় ভোজ্য পণ্য বা কমোডিটি এক্সপোর্টার মোটামুটি চিটগাং থেকে আছে। 5ই আগস্টের পরবর্তীতে মানি লন্ডারিং রোধ বলেন বা পাচার করার অর্থ পাচার থামাতে বলেন বা বিভিন্ন কারণে বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো স্পেশালি সিঙ্গেল বড়ার এক্সপোজার অনেক কমিয়ে দিয়েছে এক একটা ইম্পোর্টারের, কমোডিটি ইম্পোর্টারের। ধরেন কারো 1,500 কোটি টাকা ছিল, হয়তো 500 কোটি টাকা করে দিয়েছে, কারো 1,000 কোটি টাকা ছিল 200 কোটি টাকা করে দিয়েছে। এটাতে সমস্যা কি হচ্ছে, একটা দীর্ঘমেয়াদী সমস্যা হচ্ছে। যে লোক সেই চিক পিস, এখন মনে হয় সফট পিসটা খুব গুরুত্বপূর্ণ বিকজ রমজান আসছে,
তো গত 2 মাসে তো তেমন কোনো জাহাজই লাগেনি। তাহলে যে লোক আগে ধরেন 1500 বা 1600 কোটি টাকা ছিল, সে যদি সেই 6টা জাহাজ আনতে পারতো, সে এখন দেখা যাচ্ছে এই বিআইএফইউতে সমস্যা করে রাখছে, বা ওর এলসি খুলতে দিচ্ছে না, বা XYZ বিভিন্ন অজুহাতে সাপ্লাই চেনটা কিন্তু ব্যাহত হচ্ছে। তো এখন এটা কেউ একজন করছে, কমার্স মিনিস্টারের মতো কথা বলছে, বা যারা প্রেস ব্রিফিং করছেন তারা তাদের মতো কথা বলছে। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ আ কোঅর্ডিনেটেড এফার্ট যে জিনিসটাকে আসলে কিভাবে রেগুলেট করা যায়, জিনিসটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়। বিকজ এগুলো করতে গিয়ে কিন্তু সাফারার হচ্ছে জনগণ, কারণ ভোজ্য পণ্যের দাম বাড়ছে, এটা ক্রয়সীমা বাইরে চলে যাচ্ছে জনগণের। এটা গেল এক পার্ট। সেকেন্ড পার্ট, উনি যেটা বললেন খেলোয়াড় বদলায়নি, খেলোয়াড় সেম, পোশাক বদলেছে। পুরো প্রশাসন বলেন, খুব খোলাখুলি বলি, এখনো তো 90%-এর উপরে গত সরকারেরই সুবিধাভোগীরা আছে। তাহলে হোয়াট হ্যাজ চেঞ্জ? দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা, এই যে আমরা কিছুদিন পরে পরে দেখি ইসকনের একটা সমস্যা করে, বিভিন্ন দিক থেকে ছোট ছোট কিছু কিছু ঘটনা দুঃখিত ঘটনা হয়, কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন না। বাংলাদেশকে অস্থিতিশীল রাখার উদ্দেশ্যে কিছু কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকার যদি খুব ভিজিলেন্ট না হয়, এগুলো কিন্তু ডে টু ডে কন্ট্রোলের বাইরে চলে যাবে। এবং সবচেয়ে রিস্কি সাইড হচ্ছে এখানে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে জনগণ। তারা যখন দেখবে জিনিসপত্র তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন সরকারে কি আমি আছি না আপনি আছেন না কে আছেন, এটা কিন্তু তারা ধার্তব্যে নেবে না। তারা ধরে নেবে এই সরকার পারছে না। তো আবারও ওইদিকে আমাদের যাওয়া উচিত কিনা, বা এই যে বলছে যে ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট মাস্ট বি দ্য রেগুলেটরি অথরিটি অ্যান্ড দে মাস্ট ম্যানেজ দিস। এখন যদি বরাবরের মতোই প্রেস ব্রিফিংয়ে শুনে কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবসম্মত অবস্থা মানে কোনো স্টেপও দেখতে পাচ্ছি না। সরকার তো বাজার ব্যবস্থা ঠিক রাখার জন্য, মানে সাপ্লাই চেইন বলেন, সবকিছু ঠিক রাখার জন্য শুল্ক, কর ছাড়, নানা উদ্যোগ নিচ্ছে। এটা তো গত 7 দিন আগে না, গত অক্টোবরে যখন শুল্ক এবং কর ছাড় হলো, সেই হিসেবে আমরা দেখলাম যে একটা পণ্যের দাম 12 থেকে 13 টাকা কমার কথা, কিন্তু উল্টা আরো বাড়লো। এবং সরকারি তো সাপ্লাই নেই। আমি আবার শুরুতে কি বলেছি, আপনি যত রেয়াত দিচ্ছেন, যত ফ্যাসিলিটেট করছেন, এখন মনে হয় ইউপাসও দিয়েছে না, 90 ডেজের একটা ইউপাসও দিয়েছে। ইউপাসটা মনে হয় কিছুদিন আগেই দিয়েছে। হ্যাঁ, তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি সবকিছু করছেন, বাট এদিকে আপনি বলছেন, ব্যাংকিং সেক্টর বলছে যে না আমি তোমার এটা কার্টেল করে দিলাম, 1/5 নিয়ে আসলাম। তাহলে আপনি যত কিছুই দেন, ও তো ওই টাকার মধ্যে, এটা তো সরকার ইম্পোর্ট করছে না। এই ইম্পোর্টটা তো কমোডিটিতে তো ইম্পোর্ট করছে মেজরিটি, এবং মানে অলমোস্ট পুরোটাই আমরা বলতে পারি প্রাইভেট সেক্টর। তাহলে আপনি, আবারও বলি, যখন কোনো ব্যক্তি অপরাধীর জায়গায় আপনি পুরো গোষ্ঠীকে ধরে নিচ্ছেন, তখন কিন্তু এই ধরনের মিসম্যানেজমেন্ট হবে। আপনার সাপ্লাই তো বাড়ে নাই, তাহলে মজুদের উপর চাপ পড়ছে। মজুদের উপরেই যখনই চাপ পড়ে, তখনই কি হয়? তখনই সাপ্লাই ডিমান্ড থেকে, যখন ডিমান্ডের চেয়ে যখন সাপ্লাই কম হয়, তখন অবভিয়াসলি প্রাইস হাইক হয়। তো আপনি যতই প্রণোদনা দেন, আপনার জিনিস না থাকলে প্রাইস তো কমবে না, বাড়বেই বাড়বে। এবং উনি যেটা বললেন, যখন মানুষ বুঝতে পারে যে না ঠিক আছে, এখন তো জাহাজ এর মধ্যে হয় নাই, বা চিনি বলেন, গম বলেন, বা চিকপিস বলেন, বা XYZ যেই কমোডিটি হোক, পারেন নি, এটা যখন মানুষ জানে, তখন তারা করে কি তাদের কাছে মজুদকৃত যেটা আছে এটা একটু ধরে রাখে, যে ধর কিছুদিন পর তো দাম বাড়বে। উনি যেটা বলেছেন ভেরি রাইটলি সো, এগুলো কিন্তু আজকে বললেন কালকে সকালে বাংলাদেশে এসে পৌঁছবে না। একটা জাহাজ আসতে মিনিমাম 15-20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাসও সময় লাগে। তাহলে আপনার যা স্টেপ নিতে হবে, ইট মাস্ট বি ফর আ কন্টিনিউস পিরিয়ড অফ টাইম, নট ইমার্জেন্সি বেসিস, যে আজকে এটা হলো কালকে ওটা আনা নিলাম, এরকম তো না। না, সেটা একটা দিক। হেলাল ভাই, প্রশ্নটা হচ্ছে যে এই ভোজ্য তেলের ক্ষেত্রে যেটা হলো, 1 মাস বাজারে তেলের সংকট, যখনই 8 টাকা দাম বাড়ানো হলো, তখন তেলের 6 লাভ। এখন 8 টাকা যে দাম বাড়ানো, এটা তো আর সাপ্লাই করে নিয়ে আসা হয় না, এটা তো ছিল। তো এটার দাম বাড়লো কেন? এটার দাম বাড়লো তো যে উনি যেটা বললেন, সেকেন্ড পয়েন্ট আমি যেটা বললাম, খেলোয়াড় সেম আছে, পোশাক বদলেছে। মজুদদার যারা আগের যেই প্রক্রিয়া কাজ করেছিল, সেম লোকগুলো আছে, এবং প্রশাসনও একই লোকগুলো এখনো, মানে ওনারা যে যার পদে আছেন। ওনারা এখন হয়তো ভুল পাল্টেছেন, কিন্তু স্বভাব পাল্টাননি। তো আগের যেভাবে প্র্যাকটিসটা ছিল, এটাকে কন্টিনিউ করে যাচ্ছেন। জি,
আরেকটা বিষয় আসি নাজির সাহেব আপনার কাছে, যে আজকে গতকালকেই আমরা দেখলাম যে একজন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, যিনি আপনাদের আগে ভোক্তাতে ছিলেন, ইনি বলছেন যে বাজার সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে নিত্যপণ্যের দাম 30% বাড়ে। এটার আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বা না, ওইটার আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা তো উনি বলেছেন, সেটা হলো 30% বাড়ে হুম চাঁদাবাজিতে। তো চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে মেজর একটা মানে ফ্যাক্টর হুম প্রাইসিংয়ের ক্ষেত্রে। আপনি যখনই চাঁদাটা দিবে তখন তো তার কস্টিংটা ধরবে, সে যখন ট্রান্সপোর্ট কস্ট, তার ব্যাংক ইন্টারেস্ট, অন্যান্য আদার সব মিলাই তো এই প্রোডাক্টের কস্টটা ধরবে। তো চাঁদাবাজির কারণে আসলে বড় একটা জিনিস হলো যে চাঁদাবাজির মধ্যে এটা পড়ে, সেটা হলো যে হাত বোতল। আপনি ধরেন কারণ বাজারে গিয়ে দেখবেন যে ইয়ার থেকে ট্রাক থেকে আনলোড করতেছে, তখনই এই উইকটার ভিতরে 2-3 হাত বদল হয়ে যাচ্ছে। হুম যখনই হাত বদল হচ্ছে তখন কিন্তু দাম বাড়তেছে। হুম হুম তো এইটা তো স্বাভাবিকলি একজন ভোক্তার ইয়ার মধ্যে পড়ে। তো এইটা ওই চাঁদাবাজির যে বিষয়টা, আমি কয়েকদিন আগে একজন ব্যবসায়ীর সাথে আলাপ করলাম, সেটা হলো যে চাঁদাবাজির ফর্মটা নাকি আরও বেড়েছে। মানে আগে যে ফর্মে ছিল তার থেকে বিস্তৃতি অনেক বেড়েছে। তো এখন যদি ধরেন সত্যি যদি হয়ে থাকে, যেহেতু মানে তার কথার একটা যুক্তি হলো যে আগে পুলিশকে বললে কিছু কিছু জায়গায় মানে পাওয়া যেত, এখন দেখা গেলো পুলিশ অনেকটা নিষ্ক্রিয়, সেই জায়গাতে তাদেরকে সাপোর্ট করার মতো সুযোগ নাই। এক্ষেত্রে মানে পরিধিটা বেড়েছে। তো পরিধি যদি বাড়ে তাইলে কিন্তু এটা আমার কষ্টের উপর এফেক্ট করবে। তো আলটিমেটলি এন্ড ইউজার হিসেবে ভোক্তাকে তো এটা বেয়ার করতে হবে। তো সেই জন্য সচিব মহোদয় যেটা বলছে ওইটার সাথে তো আমি একমত পোষণ করি। এবং যেহেতু ধরেন প্রশাসনিক কিছু নটবড়ে অবস্থা, আমাদের মিনহার আল সাহেব বললেন যে ওই দিন তো গভর্নমেন্টের ভিতরে কোঅর্ডিনেশন অনেক জায়গাতে গ্যাপ রয়ে গেছে। তো ওই গ্যাপগুলাই কিন্তু যারা দুষ্কৃতকারী, যারা অপকর্মকারী, তারা তো এগুলাকে কিন্তু আসলে মানে ওই ছিদ্র দিয়ে ঢুকে কাজগুলো তাদের স্বার্থ উদ্ধার করে। তো ওইটার ক্ষেত্রে চাঁদাবাজিটা যদি বাড়ে তাহলে কিন্তু আমার কস্টিংটা বাড়বে। এবং এটার সাথে আমি কিন্তু হেলাল ভাই আরেকটা কথা বলছেন যে আমরা দেখছি যে সরকার উদ্যোগ নিচ্ছে কিন্তু বাজারের প্রভাব পড়ছে না। এর পেছনে কি সরকারের মানে সমন্বয়হীনতাই দায়ী কিনা? এটা ধরেন আমরা কিন্তু অনেক আগে থেকে বলতেছিলাম, আমি আপনাকে একটু আগে বললাম, এই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের জন্য কিন্তু আসলে 3টা প্লেয়ার, সরকার, রেগুলেটরি বডি, বিক্রেতা এবং ক্রেতা। এখন দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে মেকানিজমটা চলছে, ব্যবসায়ীরা যাই চাইছে তাই হয়েছে, যা চায় যেভাবে চায় যে ফর্মে চায় ওইভাবে হচ্ছে। সেটার কারণে ব্যবসায়ী ডমিনেন্ট সব কিছু হয়ে গেছে তাদের চিন্তা চেতনার ভেতরে। তারা যেই ফর্মুলা দিচ্ছে সেই ফর্মুলা সরকার গ্রহণ করতেছে। তো যার কারণে ব্যবসায় যে একটা সুশাসনের পরিবেশ তৈরি হওয়া, সেটা কিন্তু হয় না। যেমন ধরেন এই যে আপনি ইম্পোর্টেড যে প্রাইস মানে কমোডিটিগুলি আছে, যেগুলোতে ট্যারিফ কমিশনে অ্যানালাইসিস করে বিষয়গুলো করা হয়, আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম যে এখানে আমদানিকারক, সরকারের ট্যারিফ কমিশন, তার সাথে মিডিয়া এবং ক্যাবের প্রতিনিধি থাকা দরকার। তাহলে আমরা বুঝতে পারতাম যে কোন প্যারামিটার ধরে তারা কিন্তু অ্যানালাইসিসটা করতেছে। সরকারকে আমরা শোনাইতে পারি নাই। এখন ব্যবসায়ী এবং সরকার মিলে অ্যানালাইসিসটা করে, ওরা তখন বলে যে এই কারণে দাম বাড়ছে। যেমন ধরেন এখন সোয়াবিন তেলের কথা আবারও আসতেছে, সেটা হলো যে সোয়াবিন তেলের একটা রিজন বলতেছে ওয়ার্ল্ড মার্কেটের দাম বাড়ছে। আমরা খবর নিলাম যে আসলে বিগত 6 মাস ধরে দাম বাড়ে নাই, এখন একটু একটু বাড়ছে। তো তাইলে আপনি বিগত 6 মাস ধরে দাম বাড়ে নাই, সরকার আবার আমদানি শুল্ক কমাইলো, আমার এখানে তো 1 পয়সাও দাম কমা নাই, তাই না? তো এই অ্যানালাইসিসগুলোর ক্ষেত্রে এখানে আপনি যদি একটা স্বচ্ছতা আনতে চান, তাহলে কিন্তু অল প্লেয়ারদের কিন্তু একটা অংশগ্রহণের সুযোগ বা সম অধিকার নিশ্চিত করতে হবে। আপনি যদি ধরেন কথা শোনার সময় ওয়ান সাইডেড হয়ে যান, তাহলে তো আদার সাইড কিন্তু এফেক্টেড হবে। তো ভোগ্যপণ্যের বেলায় কিন্তু আসলে এখানে একটা পক্ষ যারা ভোক্তা, তাদের স্বার্থটা কোনোভাবে বিবেচনা করা হচ্ছে না, ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করা হচ্ছে। যার কারণে এই স্বার্থটা বিঘ্নিত হওয়ার কারণে 18 কোটি মানুষের যে স্বার্থ, এটা বারবার বিঘ্ন ঘটছে। জি, আমরা আগে শুনতাম যে আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার এবং ব্যবসায়ীদের নানা স্বার্থ তারা বেশি দেখে থাকে। এই যে সিন্ডিকেটের কথা, আমার মনে হয় যে আমার জন্মের পর থেকেই শুনে আসছি, আপনারাও হয়তো শুনে আসছেন। এই সিন্ডিকেট কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী কিনা? এই যারা এই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে, হাতে গোনা খুব কয়টা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, 6 থেকে 7টা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, তাদের নিয়ন্ত্রণ সরকার করতে পারে না?
বা তাদের লাগাম টানতে পারে না, এটা কি আসলে ইয়া করা হয় কিনা? যাই হোক, আওয়ামী লীগ ব্যবসায়ী বান্ধব সরকার, এটা আমি আজকে শুনলাম, আমার কানে তেমন আসে নাই। কারণ যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, শেয়ার বাজার সহ বিভিন্ন জায়গায় অধপতনই হয়েছে, এবং ওরা না, আমি হাতে ব্যবসায়ী গোনা বান্ধব বলতে ওই অর্থে কয়েকটা- বুঝিয়েছি যে ব্যবসায়ীদের স্বার্থটাই দেখে। না, ব্যবসায়ীদের স্বার্থ না, ওরা বিশেষ কিছু ব্যবসায়ী গোষ্ঠীর হ্যাঁ, স্বার্থ হ্যাঁ, দেখেছে। তাদের স্বার্থ। দুঃখিত, ওভারঅল ব্যবসায়ীদের স্বার্থ কোনো সময় দেখে নাই। ওইভাবে যদি বলেন যে বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট কোনটা ছিল, বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট বিএনপি ছিল। কারণ তারা ওভারঅল একটা সেক্টরকে নিয়ে, একটা ট্রেড, ধরেন কমোডিটি এক্সপোর্ট বলেন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, তারা ওই সেক্টর নিয়ে কাজ করেছে। এনিওয়ে, যেটা আমি প্রশ্নে আসছি, যে সিন্ডিকেট, এগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, আমরাও শুনছি সিন্ডিকেট সিন্ডিকেট। আসলে এগেন, এই যে সিস্টেমটা করা হয়েছে, এখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই। উনি যে বললেন কমোডিটি প্রাইস কারা ডিসাইড করে, ব্যবসায়ীরা ডিসাইড করে আর গভর্নমেন্ট ডিসাইড করে। তো হু ইজ দ্য মনিটরিং পার্ট? কারণ সরকার বলবে আমরা মনিটরিং পার্ট। এখন যদি এত ক্লিয়ার থাকতোই, তাহলে এখানে আর 2-4টে স্টেক হোল্ডার অ্যাড হলে তো কোনো সমস্যা হতো না। কারণ এখানে সরকারেরও একটা জিনিস স্বার্থ আছে, যাতে সাপ্লাই চেইনটা ঠিক থাকে। ব্যবসায়ীদের স্বার্থ হচ্ছে তারা যেন অধিক মুনাফা করতে পারে। নাথিং রং ইন দিস, এটা অ্যাবসলিউটলি ফাইন। রং হচ্ছে তখন যখন মুনাফাটা হয় লিমিটের বাইরে, যেটাতে জনগণ ভোগান্তিতে পড়ে। দুঃখিত, এই জায়গাটাতেই কিন্তু বারবার সিন্ডিকেটের জন্ম হচ্ছে। এই টোটাল চেইনটার মধ্যে, মানে ইম্পোর্ট থেকে নিয়ে, জাহাজের থেকে নিয়ে, খালাস থেকে নিয়ে, ডিস্ট্রিবিউশন থেকে নিয়ে গ্রাহক পর্যন্ত আসতে যতগুলো ঘাট আছে, প্রত্যেকটা ঘাটে এখনো চরম রকমের অরাজকতা বিরাজ করছে। এটা কেউ অ্যাড্রেস করে নাই। আরেকটা জিনিস আপনি দেখবেন, আজকে আমার আরেকটা জায়গায় আমার একটা প্রোগ্রাম ছিল, এমন যানজট শহরে, মনে হয় যে এই 3-4 মাস পরও কোনো ট্রাফিক সিস্টেম নাই, কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি নাই। যে যার মতো যার জায়গায় দাগিয়েছে, যার যেভাবে ইচ্ছে গাড়ি চালাচ্ছে। গুলশান থেকে এখানে আসতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগেছে। হেঁটে আসলে মনে হচ্ছে আর একটু কুইকলি আসা যেত। ললেসনেস ইজ আনাদার বিগ ফ্যাক্টর। এই যে চাঁদাবাজির কথা উঠছে বা ব্যাপক হারে চাঁদাবাজির কথা হচ্ছে, এখন কোনো তো আসলে কেউ ক্ষমতায় নেই, কোনো রাজনৈতিক দল। তো চাঁদাবাজিটা কারা করছে? যার ইচ্ছে সেই করছে। সে দেখছে এখন এখানে একটা ললেসনেস আছে, এখানে কোনো পুলিশ নাই, এখানে কোনো বিডিআর নাই, বা ল এনফোর্স করবে এমন কোনো অথরিটি নেই। যার যেরকম ইচ্ছে একটা কিছু করে বসতেছে। এভাবে চলতে থাকলে কিন্তু জিনিসটা আরও ডিটোরিয়েট করবে। এবং এটা হচ্ছে অন্যতম কারণ, আমি আবারও বলি, ল্যাক অফ এক্সপিরিয়েন্স। যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কিন্তু কোনো প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে অনেক ভিন্ন। এখানে ইউ নিড টু বি কানেক্টেড টু পিপল। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, জনগণ কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যারা পাবলিক কানেকশনের মধ্যে নাই তারা কিন্তু বুঝতে পারবে না। তাদের কাছে মনে হবে অসুবিধা নেই, স্টেপ নিচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হতে হতে জনগণের রিয়াকশনটা কোন লেভেলে যাচ্ছে, এটা কিন্তু হয়তো আমরা যারা মাঠে ঘাটে যেতে হচ্ছে, বা আমাদের কাজই আমরা রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, আমরা মানুষজন নিয়ে কাজ আমাদের, আমরা কিন্তু এটা বারবার জানতে যাচ্ছি। ফার্স্টে পার্সোনালি বলার চেষ্টা করেছি, ওই ঠিক মতো হয়তো বোঝাতে পারছিলাম না। এখন আপনাদের মাধ্যমে বলছি, পত্রিকায় লেখালেখি করছি, বোঝানোর চেষ্টা করছি। এমন যেন না হয় আবার ওই সিচুয়েশনের মতো আমরা চলে যাই যে ডেভেলপমেন্ট হচ্ছে গণতন্ত্রের অল্টারনেট, বা সবই হবে হচ্ছে দেখছি। কার্যকর ব্যবস্থা নিতে হবে। কার্যকর ব্যবস্থা নিতে হলে অবশ্যই এখানে যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শ নিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের কাজ তো মূলত এগুলো না। ইন্টারিম গভর্নমেন্টের কাছে ডে টু ডে কাজটা করে, একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে, কিছু গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফেরত নিয়ে যাওয়া। ওখানে হয় কি, জবাবদিহিতা থাকে। একটা এখন যেভাবে গভর্নমেন্ট চলছে, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, এভাবে কি ললেসনেস রাখতে পারতো না। তাদের জনগণের কাছে জবাব দিতে হবে দেখেই কিন্তু তাদের অনেক কিছু নিজেদের অ্যারেঞ্জ করতে হতো। জোর করে হলে পুলিশকে অ্যাক্টিভেট করতে হতো, বা মানে পুলিশের সাথে কোনো না কোনো ফোর্স দিত, যাতে সিচুয়েশনটা একটা কন্ট্রোলে আসে। কারণ দে আর আনসারেবল টু পিপল। এমন গভর্নেন্স সিস্টেম যেখানে পাবলিকের কাছে আনসারেবল না ডাইরেক্টলি, এখানে কিন্তু কোনো কিছুরই তাগিদ কেউ অনুভব করে না শেষ মুহূর্ত পর্যন্ত। বাট যখন অনুভব করে, ইট বিকামস টু লেট। রিয়াকশন টাইম মাস্ট বি ফাস্টার, এবং কোঅর্ডিনেশন ইজ এ মাস্ট। এক ডিপার্টমেন্ট একভাবে চললে হবে না। কারণ একটা রাষ্ট্র কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট মিলেই
রেজাল্টটা ক্রিয়েট করতে হয়। বেশ কয়েকটা, যে কোনো একটা ছোট কাজে ধরেন আপনার একটা তথ্য মন্ত্রণালয় কিন্তু শুধু মানে একটা টিভির সাথে কিন্তু শুধু তথ্য মন্ত্রণালয় জড়িত না, এখানে অনেকগুলো মিনিস্ট্রি জড়িত বা অনেকগুলো সংস্থা জড়িত। কেউ আইন করছে, কেউ নীতিমালা করছে, কেউ এটাকে এক্সিকিউট করছে, কেউ এটাকে পরিচালনা করছে, অনেক কিছু জড়িত আছে। সেই হিসেবেও আমাদের যে দ্রব্যমূল্যের বিষয়টা আছে, এটা কিন্তু শুধু যে কমার্স মিনিস্টারের দায়িত্ব বা ইন্ডাস্ট্রি মিনিস্টার, ইজ নট দ্যাট শুধু বাংলাদেশ ব্যাংকের, এটা সবার জয়েন্ট এফোর্ট দরকার। এবং একই সাথে যে বিগেস্ট স্টেক হোল্ডার প্রাইভেট বিজনেস পিপল, ব্যবসায়ী যারা আছে ওনাদেরকে, এরকম যারা সংস্থা আছে আমাদের ক্যাব সহ আরও যারা সংস্থা আছে, স্পেশালি যদি কিছু জার্নালিস্টও রাখা যায় যারা এগুলো নিয়ে কাজ করে, এবং ভোক্তাদের পক্ষ থেকেও যদি ওনাদেরও কিছু রিপ্রেজেন্টেশন রাখা যায় কোনোভাবে, আই থিঙ্ক দ্য সিস্টেম নিডস টু ডেভেলপ। এটা হলে হয়তো কিছুটা বেটার এলিমেন্ট পাবেন, বাট ওভারঅল না হলে গিয়ে ঘুরে ফিরে ওই বারবার জার্সি চেঞ্জ হতে থাকবে কিন্তু জিনিস সেমই থাকবে। জি, এস এম নাজির হোসেন, সামনেই নির্বাচন আসতেছে, এই নির্বাচন বলতে সামনেই হচ্ছে রমজান আসতেছে, নির্বাচন তো আসতেছে। এই যে এই রমজানে নিত্যপণ্যের দাম কেমন থাকবে? যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন যে রমজানের দাম কমবে বা একটু সহনীয় পর্যায়ে আসবে, এখন যে অবস্থা মূল্যস্ফীতির, তাতে কি আভাস পাওয়া যায় আর কি? না, রমজান এখন মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে এটা কিন্তু অ্যালার্মিং, এটা আমরা বলছি, এটা অ্যালার্মিং, এটা এরকম হওয়া উচিত না। তো এখানে আসলে সরকার বিষয়টাকে প্রায়োরিটি কত নাম্বারে আছে সেটাও একটা মেজর বিষয়। যেমন ধরুন ওনারা যেভাবে সংস্কার নিয়ে ব্যস্ত, এই প্রাইস কন্ট্রোল নিয়ে সেরকম তো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তো তারপরেও রমজান আসলে আমাদের যেটা ক্রাইসিসটা হয়, আসলে ব্যবসায়ীরাও দেখা যায় যে এক মাসে পুরো বছরের ইনকামটা ওখান থেকে নিতে চায়, আর যারা ভোক্তা তারাও কিন্তু রমজানে মনে হয় সারা বছর খায় নাই, রমজানে খেতে হবে, মানে এরকম একটা প্রতিযোগিতা থাকে, যেটার কারণে আসলে প্রাইস কন্ট্রোল নিয়ে খুবই মানে সিরিয়াস সিচুয়েশনে আমাদের পড়তে হয়। তবে আমরা দেখি যে প্রতি বছর ব্যবসায়ীরা রমজানের আগে থেকে তারা পণ্য মজুদের জন্য চেষ্টা করে থাকেন। 3-4 মাস আগে থেকেই আমার জানা মতে অনেক যারা আমদানি করেন অনেকেই ভালো প্রস্তুতি নিয়েছেন। তো প্রস্তুতি নিয়ে মজুদ ভালো, কিন্তু ওই যে মানে আজকে যেরকম অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে আমাদের মজুদ ভালো কিন্তু সাপ্লাইতে প্রবলেম আছে, যদি সেরকম হয়ে যায় তাহলে কিন্তু মানে রেজাল্টটা পাওয়া যাবে না। আমাদের যেটা দরকার হবে যে আসলে সাপ্লাই ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের চিন্তা করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমি কয়েকবার বলছি, সেটা হলো যে পট পরিবর্তনের পরবর্তী সময়ে অনেক যারা ইম্পোর্টার, বড় স্টেক হোল্ডার, কর্পোরেট গ্রুপ যারা এগুলোর থেকে সরে গেছে, আসলে তাদের বিকল্প স্থানগুলো কিন্তু আপনার তৈরি করা দরকার। আপনি ব্যবসায়ী তো আরও আছে, হয়তো আপনি অনেককে কোলাবোরেট করে নিয়ে এসে পণ্য আমদানিতে তাদেরকে এনকারেজ করা, তাদের জন্য ফ্যাসিলিটি এনশিওর করা, এগুলোর ক্ষেত্রে সরকার উদ্যোগ নিতে পারত। তাহলে হয়তো কি যে ভ্যাকুয়ামটা তৈরি হলো সেটা কিন্তু মিট আপ করা যেত। তো এই কাজগুলোর জন্য আসলে আরেকটা জিনিস হলো যে এখন যারা ব্যবসায়ী আছে, আপনার ডায়লগগুলো বেশি হওয়া উচিত তাদের সাথে, তাদের প্রবলেমগুলো কি, সলিউশন কোন রাস্তায়, এবং তারা যেন গভর্নমেন্টকে সহযোগিতা করে। গভর্নমেন্টকে সহযোগিতার আলটিমেট রেজাল্টটা তো জনগণই পাবে, জনগণকে যেন এরকম কঠিন বাস্তবতার মুখোমুখি হতে না হয়। তো সেটার জন্য আসলে ডায়লগ ছাড়া তো বিকল্প নাই। আপনি যাদের নিয়ে কাজ করবেন তাদের সাথে কথা না বললে তো রেজাল্ট আসবে না, তাদের কোঅপারেশন পাওয়া যাবে না। তো আমরা দেখছি যে কোনো কারণে এই যে প্রসেসটা, এটা কিন্তু একটা সময় রমজান আসার অনেক আগে থেকে, অথবা লোকাল প্রশাসনও কিন্তু ব্যবসায়ীদের সাথে লোকাল লেভেলেও আলোচনাগুলো হতো। এই বিগত মানে আমাদের বিগত সরকারের আমলে যেরকম ধরেন ডায়লগগুলো উঠে গেছিল, এই প্রক্রিয়াটি কিন্তু এখনো চলমান। কিন্তু ব্যবসায়ীরাও এই সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, তারই নমুনাকে আমরা দেখছি না। ওইটা হলো যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেগুলো তো টেক ওভার করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যদি এটা ক্যাশ করতে না পারেন সেটা তো আপনার ডিসক্রেডিট। তো সেই জন্য আমি ব্যবসায়ীদেরকে ঢালাভাবে দোষারোপ করতে রাজি নয়। সেটা হলো যে আমাদের অনেক ব্যবসায়ী আছে যারা গভর্নমেন্টকে সহযোগিতা করছে, দেশের মানুষের সময় বিপদের সময় থাকে, তাহলে তাদেরকে নিয়ে এসে আপনি ইনফ্রন্টে নিয়ে আসেন, তাদেরকে কাজে লাগান, স্টেপগুলো নেওয়া যেতে পারে। এটা হলে হবে কি, ধরুন আমরা এই সংকটকালীন সময়টা আমরা পার করতে পারবো। ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু আমাদের ধরেন এটা তো আজীবনের জন্য আসা নাই, ফর দ্য টাইম বিং তারা কিছু মানে বিষয় নিয়ে আসছেন, সংকটকালীন সময় তার দায়িত্ব নিয়েছেন।
আমরা মনে করি যে এখানে ব্যবসায়ীদেরকে আস্থায় নেওয়া উচিত, নিয়ে আসা উচিত, এবং একই সাথে আমাদের জনগণকেও যেন এরকম নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের অতি মুনাফার মানে জাতাকলে যেন পড়তে না হয়, সেই ব্যবস্থাগুলি কিন্তু আসলে ensure করা আমরা দরকার। একেবারে শেষের দিকে চলে আসছি। মির হেলাল ভাই, ছোট করে একটি প্রশ্ন করতে চাই যে এই সরকার ব্যর্থ হতে দেয়া যাবে না বা এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আপনাদের দলের সিনিয়র নেতারা বরাবরই এটা বলে আসছেন। এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এই দায়িত্ব তো বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও কাঁধে আসে কিনা? যদিও এটি রাজনৈতিক সরকার না। দায়িত্বের বিষয়টা তো আসলে ওইভাবে না, সরকারের দায়িত্ব তো সরকারের। বাট যেহেতু বাংলাদেশিরা 5ই আগস্টে একটা পরিবর্তন এনেছে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা আমূল পরিবর্তন এনেছে, এবং সেই পরিবর্তনের পরে সবাই সর্বসম্মতিক্রমেই এই যারা সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনাদেরকে সিলেক্ট করেছেন। তো অবভিয়াসলি আমরা তো সবসময় এটা চাইবো যে যেখানে জাতীয় ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা যেন বিফলে না যায়। এটা হলো আমাদের চাওয়া এবং শুরু থেকে আপনি যদি অ্যাকর্ডিংলি দেখেন, যখন পুলিশ ছিল না, বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সর্বাত্মক সহযোগিতা করেছে, বন্যা এসেছে করেছি, দুর্গাপূজার সময় দেশে কিছু আনটাওয়ার সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছে, তখনও করেছি, এখনও করছি। প্রশ্ন হচ্ছে 5ই আগস্টকে ইউজ করে একটা গোষ্ঠী কিন্তু এখানে একটা মুনাফা বা ফায়দা লুটার চেষ্টা করছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই রিলেটেড টু দিস। 5ই আগস্টের পরে কয়েকটা ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে, বোর্ড চেঞ্জ হয়েছে, মালিকানা না বোর্ড চেঞ্জ হয়েছে, যারা ডাইরেক্টর হয়তো নতুন এক গ্রুপ ঢুকেছে। একটি ব্যাংকের ব্যাপারে আমি স্পেসিফিকলি জানি, এখনও যিনি দায়িত্বে এসছেন উনিও কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক, কিন্তু উনি এসে যা করছেন এটা হলো আগের বোর্ডের আমলে যা যা কার্যক্রম হয়েছে এগুলো সবগুলো তার মানে পার্সোনালি এগুলোর বিরুদ্ধে করছেন। এগুলো বিরুদ্ধে করতে গিয়ে যেটা হচ্ছে, ওই যে ব্যবসায়ীগুলো তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ওই ব্যাংকটা মূলত কমোডিটি এক্সপোর্ট মানে ইম্পোর্টারদের সাথে কাজ করতো। এই যে দেখেন একটার সাথে একটা কিন্তু লিঙ্ক আছে। এই যে সংকটটা হচ্ছে, উনি যেটা বলেছে, যেহেতু বড় বড় কমোডিটি এক্সপোর্টাররা এখন আমাদের এখানে নেই, অ্যাবসেন্স আছে, তারা বিভিন্ন কারণে পালাতক বা আইনি জটিলতা আছে, নেক্সট লেভেলে যারা ছিল উচিত ছিল সরকারের তাদেরকে প্রমোট করে এই ভ্যাকুমটা ফিল আপ করা, সেটা কিন্তু তারা করেনি। আমরা তাদেরকে বারবার এই পরামর্শগুলো এই জন্য দিচ্ছি যেন আমাদের সকলের 5ই আগস্টের যে প্রচেষ্টা এটা যেন ব্যর্থ না হয় অন্য কোনো মানে দুর্বিসন্ধিমূলক কোনো ব্যক্তির কোনো লক্ষ্যের কারণে। হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।